নবম দশম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তানভীর ভাইয়ের বাংলা ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের ছোট্ট একটি কবিতা। সেই কবিতাটা হচ্ছে আমি কোনো আগন্তুক নয়। এই কবিতাটা আজকের ক্লাসে আমরা খুব চমৎকারভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন বোঝার জন্য চেষ্টা করব এবং তোমাদের বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এই কবিতা থেকে এসেছে, আজকের ক্লাসে আমরা সেই বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। তো শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা যেই কবিতাটা নিয়ে আলোচনা করব, প্রথমেই আমাদেরকে জানতে হবে যে এই কবিতার যে বলছে আমি কোনো আগন্তুক নয়, এই যে আগন্তুক এই শব্দটার অর্থ কি এটা আমাদেরকে আগে জানতে হবে। আগন্তুক শব্দের অর্থ হচ্ছে, আমরা বলি না উড়ে এসে জুড়ে বসেছে, এরকম, অর্থাৎ হঠাৎ করে উপস্থিত হওয়া কোনো ব্যক্তি। অর্থাৎ এই কবিতাতে লেখক বোঝাতে চেয়েছেন যে আমি আমার মাতৃভূমিতে আমি নতুন কোনো মানুষ নয়, আমি হঠাৎ করে উদয় 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 হওয়া কোনো মানুষ না, আমি উড়ে এসে জুড়ে বসা কোনো মানুষ না। তো মাতৃভূমির প্রতি, প্রকৃতির প্রতি লেখকের এক চমৎকার ভালোবাসার নিদর্শন আমরা এই কবিতাতে পেয়েছি। প্রথমেই আমরা আলোচনা করব এই কবিতার লেখক পরিচিতি বা কবি পরিচিতি নিয়ে আমরা ছোট্ট করে একটু আলোচনা করব। তো কবিতাটির লেখক হচ্ছেন কবি আহসান হাবিব। তো তিনি জন্মগ্রহণ করেছেন জানুয়ারি 2 জানুয়ারি 1917-তে জন্মগ্রহণ করেছেন ফিরোজপুর জেলাতে। এই ফিরোজপুর জেলাটাকে আমরা বর্তমানে তোমরা জানো যে এটা বরিশাল বিভাগের অন্তর্গত। তো তার শিক্ষা জীবনের দিকে যদি তাকাই, বরিশালের বিখ্যাত বজ্রমোহন কলেজে তিনি আইএ পাশ করেছেন। এই আইএ মানে যেটাকে আমরা বর্তমান বলি যে ইন্টার, সো ইন্টার পাশ করেছেন বা উচ্চ মাধ্যমিক তিনি এখানে অধ্যয়ন করেছেন। এবং কর্মজীবনে তিনি কিন্তু, পেশাগত জীবনে তিনি একজন সাংবাদিক ছিলেন। শিক্ষার্থীরা তোমরা মনে রাখবা, তোমাদের পাঠ্য বইয়ের যারা লেখক যারা রয়েছেন, অধিকাংশ সাহিত্যিক তারা কিন্তু পেশায় একজন সাংবাদিক ছিলেন। মেজরিটি সাহিত্যিক আমরা দেখি তারা সাংবাদিক ছিলেন, অনেকে শিক্ষকতার পেশায় যুক্ত ছিলেন। তো এরপরে আমরা যদি দেখি যে তিনি যেহেতু সাংবাদিক ছিলেন, তিনি কোন কোন পত্রিকাতে সম্পাদনা করেছেন, কয়েকটা পত্রিকাতে তিনি সম্পাদনা করেছেন। এই পত্রিকাগুলোর নাম অবশ্যই মনে রাখতে হবে, তোমাদের এমসিকিউতে এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তিনি দৈনিক আজাদ পত্রিকায় সম্পাদনা করেছেন, দৈনিক সওগত, এরপর হচ্ছে দৈনিক ইত্তেফাক, সাপ্তাহিক প্রবাহ, এই কয়েকটা পত্রিকা আমাদেরকে একটুখানি মনে রাখতে হবে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে দৈনিক বাংলা। তিনি দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন। এই দৈনিক বাংলাটা আমাদের পরীক্ষাতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, যে পরীক্ষাতে প্রশ্ন আসলে আহসান হাবিব কোন কবিতার কোন পত্রিকার সম্পাদক ছিলেন, তো তখন সেখানে অপশনে দৈনিক বাংলাটা দেখা যায়। তো যাই হোক, এরপরে আমরা যদি দেখি আমাদের লেখকের এখানে দেখবো যে তার পুরস্কার, তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, 21শে পদক পেয়েছেন এবং তিনি 1985 সালের 10 জুলাই তিনি হচ্ছেন মৃত্যুবরণ করেছেন। এরপরে আমরা দেখি তার গুরুত্বপূর্ণ যে সাহিত্য কর্ম যেগুলো রয়েছে, তার সাহিত্য কর্মগুলোর ভেতরে রয়েছে রাত্রিশেষ, এই সাহিত্যটা আমরা দেখি। তারপর হচ্ছে রাত্রিশেষ, এটি হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ। তোমাদেরকে একটু ছোট্ট করে বলে রাখি, তোমরা অনেকেই জানো না যে কাব্যগ্রন্থ কি। মনে রাখবা, কাব্যগ্রন্থ হচ্ছে কবিতার সংকলন। সহজ কথা বললে কাব্যগ্রন্থ কবিতার সংকলন, অর্থাৎ অনেকগুলো কবিতা নিয়ে একটা কবিতার বই আমি প্রকাশ করলাম, ওই বইটাকে আমি বলছি এটি হচ্ছে কাব্যগ্রন্থ। হোপফুলি বুঝতে পেরেছো। তাহলে কাব্যগ্রন্থ কি? কবিতার সংকলন। তাহলে লেখকের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে রাত্রিশেষ। এছাড়া রয়েছে ছায়া হরিণ, রয়েছে সারা দুপুর, তারপর হচ্ছে আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব, দুই হাতে দুই আদিম পাথর, এই কাব্যগ্রন্থ থেকে, দুই হাতে দুই আদিম পাথর, এই কাব্যগ্রন্থ থেকে আমাদের এই কবিতাটা নেওয়া হয়েছে। মনে রাখবা, একটা কাব্যগ্রন্থের মধ্যে অনেকগুলো কবিতা থাকে, ঠিক আছে? তো তেমনি দুই হাতে দুই আদিম পাথর, এই কাব্যগ্রন্থেরই একটা কবিতা হচ্ছে আমি কোনো আগন্তুক নই। এরপর তার শিশুতোষ কিছু গ্রন্থ রয়েছে, যেমন জ্যোৎস্না রাতের গল্প, ছুটির দিন দুপুরে, তারপর হচ্ছে কিশোর উপন্যাস রয়েছে রানীখালের সাঁকো। সাঁকো মানে তোমরা সবাই বুঝো, সাধারণত গ্রাম অঞ্চলে যে বাঁশ দিয়ে যে সেতুটা বানায় সেটাকে আমরা বলি, সেটা হচ্ছে সাঁকো। এখন আমরা একটু জানবো যে এই কবিতার উৎস সম্পর্কে একটু জানবো, অর্থাৎ এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে। অলরেডি আমরা জানি যে এই কবিতাটা নেওয়া হয়েছে দুই হাতে দুই আদিম পাথর, এই কাব্যগ্রন্থ থেকে কবিতাটা নেওয়া হয়েছে। এবার আমরা কবিতার মূল ভাবটা একটু জানবো। ইতিমধ্যে তোমাদেরকে আমি একটু ইনসাইট দিয়েছি যে এই কবিতার আসলে কনসেপ্টটা কি। এখন আমরা একটু ডিটেলসে জানি। জন্মভূমির সঙ্গে মানুষের আজীবনের সম্পর্ক, এর সবকিছুই তার মানে মনে হয় কত চেনা কত জানা। তুমি তোমার গ্রামে যখন তুমি ছোটবেলা থেকে পড়াশোনা করেছো, কিংবা গ্রামে তোমরা যারা আছো, তোমার গ্রামের অলি গলি সবকিছু তুমি জানো। তোমাকে একটা অপরিচিত শহরে এনে ছেড়ে দিলে, কিংবা অপরিচিত একটা গ্রামে এনে ছেড়ে দিলে, তুমি কিন্তু সবকিছু জানবা না। বাট তুমি তোমার গ্রামে জানো কোন পথ দিয়ে তোমার বাড়ি কাছে হবে, কোন পথ দিয়ে কার বাড়ি যাওয়া লাগে, সবকিছু তোমার জানা। জন্মভূমির মধ্যে শেকড় গড়ে গেঁথে থাকে বা গেড়ে থাকে মানুষ, তাই সময়কে
তাই সময় দেশকে আপন করে পায় এই অনুভূতির তুলনাহীন। দেশকে মনে হয় শুধু চারপাশের প্রকৃতি নয়, একে আপন সত্তার অনুভব করা, আর দেশকে অনুভব করলেই দেশের মানুষকে আপন মনে হবে আমাদের। এই কবিতায় সেই অনুভূতির আন্তরিক মমতায় সুন্দরভাবে তুলে ধরেছেন কবি। তিনি উচ্চারণ করেছেন তিনি কোনো আগন্তুক নয়, অর্থাৎ তিনি হঠাৎ করে উপস্থিত হওয়া কোনো ব্যক্তি না। এই মাটির সাথে, এই শিকড়ের সাথে তার সম্পর্ক রয়েছে, তিনি এখানে সবকিছু চিনেন। তিনি কবিতাতে এটাই বোঝাতে চেয়েছেন। তিনি যেমন ওই আসমান, জমিনের ফুল, জোনাকি, তারপর হচ্ছে পুকুর, মাছরাঙা চেনেন, তেমনি তারাও তাকে চেনেন। অর্থাৎ এইখানে যত ফুল আছে, যত পাখি আছে, সব কিছুকে কবি চিনেন। কার্তিকের দান কিংবা শুধু শিশির নয়, তিনি এই জনপদের মানুষকেও ভালোভাবে চেনেন। তিনি কদম আলী, তারপর হচ্ছে এখানে জমিলার কথা বলছে, তার মতো মানুষের চিরচেনা স্বজন, অর্থাৎ গ্রামের কিছু মানুষের কথা বলেছেন, তার মধ্যে বলেছেন কদম আলীর কথা, জমিলার কথা, তিনি তাদেরকেও চিনেন। এবং এই কদম আলী, জমিলা তারাও তাকে চিনেন। স্বাভাবিকভাবে তোমার গ্রামে পাশের বাড়ির মানুষজন তোমাকে চিনে, আবার তুমিও তাদেরকে চেনো। এরকম কবি অনুভব করেন যে লাঙল জমিতে ফসল ফলায়, এই লাঙল আর মাটির গন্ধ লেগে আছে তার হাতে। অর্থাৎ এই লাঙল, গ্রামে যে লাঙল দিয়ে যে ফসল ফলানো হয়, সেই লাঙলের মধ্যে তিনি দেখলেন যে, তিনি মনে করেন যে তার গন্ধ, এই মাটির গন্ধ তার মধ্যে লেগে আছে। অর্থাৎ তিনি মাটির কাছাকাছি মানুষ, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। দান খেত আর দুদু নদীর কিনার, অর্থাৎ এই গ্রামীণ জনপদের সঙ্গে তার জীবন বাঁধা, এই হচ্ছে তার অস্তিত্ব, এই হচ্ছে মানব জীবন। জন্মভূমির সঙ্গে যে মানব জীবনের গভীরভাবে সম্পর্কিত, অর্থাৎ আমরা সবাই জন্মভূমির সাথে গভীরভাবে সম্পর্কিত। তোমরা যারা গ্রাম থেকে শহরে পড়াশোনা করো কিংবা গ্রাম থেকে শহরে শিফট হয়েছে, তোমাকে তোমার পাশের ফ্ল্যাটের মানুষও কিন্তু চিনে না, তাই না? তোমার বিল্ডিং এর মানুষজন তোমাকে চেনে না, কিংবা তুমিও তাদেরকে সবাইকে চেনো না। কিন্তু খেয়াল করে দেখো, গ্রামে, একদম গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সব মানুষকে তুমি চেনো, এবং সব মানুষকে নাম না জানলেও তুমি দেখলেই তুমি ওই লোকটাকে চেনো, এবং তোমাকেও সবাই চেনে। তো এই যে গ্রামীণ যে সংস্কৃতি, আমাদের গ্রামে আমরা নিজেদেরকে যেভাবে আমাদেরকে মানুষ যেভাবে রিসিভ করে, যেভাবে আন্তরিকতা দিয়ে বরণ করে, সেটা আসলে শহরে আমরা পাওয়া যায় না। ওকে, সো আমরা তাহলে এবার কবিতার দিকে যেতে পারি। সো এখানে আমাদের কবিতাটা দেওয়া আছে, আমরা কবিতাটা পড়ি এবং লাইন বাই লাইন বোঝার জন্য চেষ্টা করি। প্রথমে কবি বলেছেন, আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী জামরুল সাক্ষী, পুবের পুকুরের তার ঝাঁকড়া ঢুমুরের ঢালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে, আমি কোনো অভ্যাগত নয়, খোদার কসম আমি কোনো ভিনদেশী পথিক নই, আমি কোনো আগন্তুক নয়। আমরা একটু বুঝি, তিনি বলছেন আসমানের তারা সাক্ষী। কবিতার প্রথমেই কবি সাক্ষী রাখতেছেন। এই ব্যাপারটা এরকম, আমরা ছোটবেলায় যখন তোমরা বিটিভিতে যখন সিনেমা দেখতে, তখন দেখতা যে নায়ক নায়িকা যে আসমানের তারা সাক্ষী রেখে তারা কি করে, চাঁদকে সাক্ষী রেখে তারা বিয়ে করে ফেলে, 3 বার কবুল বলে, তাই না? তো এই ব্যাপারটা অনেকটা এরকম যে কবি প্রথমেই সাক্ষী রাখতেছে। কি সাক্ষী রাখতেছে? আসমানের তারাকে তিনি সাক্ষী রেখে বলতেছেন, সাক্ষী জমিনের ফুল, অর্থাৎ মাটিতে যত ফুল ফলে তিনি সেই ফুলকে তিনি সাক্ষী রেখে বলতেছেন। এই নিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী। এরপর তিনি নিশিরাইতের বাঁশবাগান, নিশিরাত মানে হচ্ছে গভীর রাত, নিশিরাত মানে কি? গভীর রাত। বিভিন্ন গানে তোমরা দেখবা যে নিশিরাত এই প্রসঙ্গটা আসে, তাই না? তো বলছে যে নিশিরাতের বাঁশবাগান বিস্তর জোনাকি, এবং তিনি জোনাকিকে সাক্ষী রেখে বলতেছেন। এরপর বলছে সাক্ষী জামরুল সাক্ষী, অর্থাৎ এই জারুল আর জামরুল এগুলো তোমরা চিনো। জারুল হচ্ছে ফুল, অনেকে চিনো না। জামরুল হচ্ছে ফল, আমি তোমাদেরকে একটু পরে দেখাবো। এটাকেও তিনি সাক্ষী রেখেছেন। এরপর পুবের পুকুর, এই পুব মানে হচ্ছে পূর্ব, অর্থাৎ পূর্ব দিকে যে পুকুর থাকে, গ্রাম অঞ্চলে অনেক বেশি পুকুর থাকে, সেটার কথা বলছেন যে পুবের পুকুর তার ঝাঁকড়া ঢুমুরের ঢালে। ঝাঁকড়া মানে হচ্ছে একেবারে জট বেঁধে থাকে এরকম, বা ঝোপঝাড় আমরা যেটাকে বলতে পারি এরকম। এই ডুমুর, এটাও গ্রামে পাওয়া যায়। এই ডুমুর, এটা তোমরা অনেকে নাও চিনতে পারো, খুব ছোট ছোট ফল। এটা গ্রামের এমনি পাতানো গাছে এটা জন্মায়, এবং এটাকে খুব গ্রামের মানুষজন এটাকে খুব লবণ মরিচ দিয়ে খায়। খুবই মানে খুব বেশি মিষ্টি না, বাট এটা খুবই সুস্বাদু। তো বলছে, এটা একটু পরে আমি তোমাদেরকে দেখাবো যে ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। ইভেন তোমরা ওই যে পুকুরে যে মাছরাঙা থাকে, গ্রামে যে মাছরাঙা থাকে, সেই মাছরাঙাও আমাকে চিনে। তাহলে খেয়াল করে দেখো, কবিকে যে সবাই চিনে, কবি যে কোনো আগন্তুক নয়, এটা তিনি কাকে সাক্ষী রেখে বলতেছেন? তিনি আসমানের তারাকে সাক্ষী রেখে বলতেছেন, তিনি জমিনের ফুলকে সাক্ষী রেখে বলতেছেন, তিনি নিশিরাতের বাঁশবাগান জোনাকিকে তিনি সাক্ষী রেখে বলতেছেন, তিনি জারুল ফুলকে সাক্ষী রেখে বলতেছেন, জামরুল ফলকে সাক্ষী রেখে তিনি বলতেছেন, তিনি পূর্বের পুকুরকে সাক্ষী রেখে বলতেছেন, তিনি ডুমুরের ঢালে যে মাছরাঙা থাকে সেই মাছরাঙাকে তিনি সাক্ষী রেখে বলতেছেন। কি বলতেছেন? যে আমি কোনো অভ্যাগত নয়,
অর্থাৎ আমি মানে হুট করে এসেছি, আমি কোনো আগন্তুক এই টাইপের আমি নয়, মেহমান আমরা যেটাকে বলি এরকম নয়। খোদার কসম, এরপর তিনি কসম কাটলেন যে খোদার কসম করে বলছে। আমরা অনেক সময় বলি না, খুব মানে আমাদের কথা যখন কেউ বিশ্বাস করে না, খুব জোর দিয়ে এটাকে বলার জন্য আমরা বলি খোদার কসম, আল্লাহর কসম, এরকম খোদার কসম আমি কোনো ভিনদেশী, ভিনদেশী মানে আমরা বলি যে বিদেশি, ভিনদেশী মানে কি বিদেশি, আমি কোনো ভিনদেশী পথিক নয়, ঠিক আছে, আমি কোনো আগন্তুক নয়। এরপর দেখো আমি তোমাদেরকে এখানে আমি ছবিতে এই ব্যাপারটা নিয়ে এসেছি যাতে করে তোমরা বুঝতে পারো। এটা হচ্ছে জারুল ফুল, গ্রাম অঞ্চলে খুব মানে রাস্তার পাশে, রাস্তার ধারে গ্রামে এই ফুলগুলো খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। জামরুল এই ফলটা তোমরা অনেকেই খেয়েছো, এটা তোমরা ডেফিনেটলি দেখার কথা। এবং এই জামরুল ফলের কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট এটা কিন্তু হয়, এইটা একটা কালার আর একটা কিন্তু লাল কালারেরও হয়। এরপর হচ্ছে এই যে যেটার কথা আমি বললাম, যে ডুমুরের কথা বললাম, এই যে ছোট ছোট, এটা অঞ্চল বেদে এক এক অঞ্চল এক একটা বলে, বাট ইটস ডুমুর, ওকে। এরপর হচ্ছে মাছরাঙা, তোমরা সবাই মাছরাঙা চেনো। এরপর আমরা কবিতার এরপরে যাই। আমি কোনো আগন্তুক নয়, আমি ছিলাম এখানে, আমি স্বপ্নিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নামই সর্বত্র থাকা, সারা দেশে। তো বলছে আমি কোনো আগন্তুক নয়, আমি ছিলাম এখানে, অর্থাৎ আমি এখানেই ছিলাম, আমি স্বপ্নিক নিয়মে এখানেই থাকি। স্বপ্নিক নিয়ম মানে স্বপ্নিক বলতে স্বপ্ন শব্দ থেকে এই স্বপ্নিক শব্দটা আসছে, বলাচ্ছে বুঝাচ্ছে যে স্বপ্নের মতো। হ্যাঁ, আমি স্বপ্নের নিয়মে, স্বপ্নিক নিয়মে এইখানেই থাকি। এখানে থাকার মানে সর্বত্র থাকা, সারা দেশে। অর্থাৎ আমি যদি আমার গ্রামে থাকি, আমি যদি আমার এই পরিচিত জনপদে যদি আমি যদি থাকি, তার মানে আমি পুরো দেশেই আছি। আমি এখানে থাকলেই মনে হয় আমি সারা দেশে আছি। অনেক সময় তোমরা মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নাথ তোমরা পড়েছো, তিনি যখন দেশের বাইরে গেলেন তখন তিনি দেশকে মিস করলেন। সো এইটা তোমরা ততক্ষণ পর্যন্ত বুঝবা না যখন তুমি তোমার গ্রামেই থাকবা, কিন্তু তুমি গ্রাম থেকে একবার বের হো, তখন তোমার কাছে মনে হবে যে গ্রামেই তো ভালো ছিলাম। সো লেখক এইভাবে বলছে যে আমি স্বপ্নিক নিয়মে আমি এখানেই ছিলাম, এবং আমি যখন এখানেই থাকি তখন মনে হয় যে আমি সর্বত্র সারা দেশে থাকি, তখন আমার কোনো কিছুর আর অপূর্ণতা থাকে না। আমি কোনো আগন্তুক নয়, এই খর রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলে পাখিরা আমাকে চেনে। এরপর বলছে এই যে খর রৌদ্র, খুব তীব্র রৌদ্র, জলজ বাতাস মেঘ, অর্থাৎ মেঘ বলো, বাতাস বলো, পানি বলো, সবকিছু এই ক্লান্ত বিকেলে যে পাখিরা আকাশে ঘুরে বেড়ায়, এই পাখিরাও আমাকে চেনে। অর্থাৎ আমি এতটাই পরিচিত যে আমাকে পাখিরাও পর্যন্ত চিনে। এরপর বলছে তারা জানে আমি কোনো অনাত্মীয় নয়। অনাত্মীয় মানে হচ্ছে যার সাথে যে আত্মীয় না, অর্থাৎ আমি তাদের পরিচিত। অনাত্মীয় বলতে এখানে বোঝাচ্ছে অপরিচিত, অনাত্মীয় বলতে এখানে কি বোঝাচ্ছে আত্মীয় নয় বা অপরিচিত, ওকে। সো আমি কোনো অপরিচিত নয়, এটা তিনি বলতেছে। এরপর বলছে কার্তিকের দানে মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। নিশিন্দা এখানে এক ধরনের গাছ, ওই গাছে আবার নিশিন্দা ফুলও আছে, ওই গাছে ফুলও ধরে। এগুলো গ্রামীণ, এই ফুলগুলোর সাথে তোমরা গোলাপ, বেলি ফুল, তাই না, ইত্যাদি অনেক ধরনের ফুল ছিল, কিন্তু এই ফুলগুলো তোমরা সচরাচর চিনবা না। তো বলছে কার্তিকের ধানের, কার্তিক এটা হচ্ছে মাস। পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসছে যে এই কবিতা আমি কোনো আগন্তুক নই কবিতায় কোন মাসের উল্লেখ আছে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো কার্তিকের দানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতা। তোমরা ধানের যে শীষ দেখেছো, এরকম চিকন ধানের শীষ হয়। তো বলছে যে এরকম ধানের শীষ সেও সাক্ষী, এবং তার টলমলে ধানের শীষের উপর বা ধানের পাতার উপর সকালবেলা ঘুম থেকে উঠে কেউ যদি কখনো খেতে যাও, ধান খেতে যাও, তাহলে দেখবা যে সেটার উপর খুব সুন্দর করে শিশির পড়ে আছে, ছোট 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 সাদা সাদা শিশির পড়ে আছে। তো সেটাকেই বলছেন যে সাক্ষী তার চিরল পাতার টলমলে শিশির। ওই পাতা সাক্ষী, ওই পাতার উপর যে শিশির পড়ে সেটাও সাক্ষী। সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার গাছ, জ্যোৎস্নার চাদরে অর্থাৎ জ্যোৎস্নার মধ্যে যে নিশিন্দা গাছ থাকে, সেই নিশিন্দা গাছও সাক্ষী যে আমি কোনো আগন্তুক নয়। অকাল বার্ধক্য, অর্থাৎ অকালে বুড়ো হয়ে গেছে, বার্ধক্য মানে বৃদ্ধ, বার্ধক্য শব্দের অর্থ আমরা বলি কি বৃদ্ধ, ওকে। তো এই বৃদ্ধ হয়ে গেলে মানুষ কি হয়, সাধারণত এরকম নুয়ে যায়। তো বলছে অকাল বার্ধক্যে নত কদমালি, এখানে গ্রামীণ সেই জনপদের মানুষের কথা বলছে, কদমালির কথা বলছে। সেই কদমালি তার ক্লান্ত চোখে আধার আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন, আমি জমিলার মার শূন্য খাখা রান্নাঘর, হ্যাঁ শুকনো থালা সব চিনি। অর্থাৎ বলছে আমি কদমালিকে চিনি, কদমালিও আমাকে চিনে। এরপর বলছে জমিলার মার কথা বলছে, এই জমিলার মা খাখা রান্নাঘরে, তার যে রান্নাঘর শূন্য রান্নাঘর, সেই রান্নাঘরে যে থালা থাকে, থালা বলতে আমরা বুঝাচ্ছি তোমরা যেটাকে প্লেট বলো, বাসন আমরা যেটাকে বলতে পারি, এই প্লেট, আমি সবকিছু চিনি, সে আমাকে চিনে। অর্থাৎ কদমালিকে আমি চিনি, এই সভ্যতা কদমালিকে, বৃদ্ধ কদমালিকে আমি চিনি, সেও আমাকে চিনে। জমিলার মার রান্নাঘরের থালাটা পর্যন্ত, সেই প্লেটটা, সেই বাসনটা পর্যন্ত আমি চিনি, ওকে। আচ্ছা, এরপর বলছে যে হাত রাখো বৈঠাই লাঙ্গলে, হাত রাখো বৈঠাই লাঙ্গলে, দেখো তুমি হাত রাখো লাঙ্গলের বৈঠাই, তুমি হাত রাখো। ওই যে তোমরা লাঙ্গল যেটা দিয়ে বায় এরকম, তো এটা দেখবা সবাই, এই বইটা তুমি হাত রাখো, হাত রাখে তুমি দেখবা, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে, কেমন গভীর। বলছে যে তুমি লাঙ্গলের বইটাতে তুমি হাত রাখো,
তুমি দেখবা সেই বইটাতেও আমার হাতের স্পর্শ লেগে আছে। তার মানে আমি এই জনপদের মানুষের থেকে দূরে না, আমি তাদের খুব কাছাকাছি মানুষ। যেখানে যেখানে নৌকার বইটায় আমার হাতের স্পর্শ তুমি দেখতে পাবা। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীর, তার মানে দেখো লেখক বলতেছে যে মাটিতে আমার গন্ধ, এই মাটিতেও আমার কি হয়েছে, আমার স্মেল, আমার গন্ধ লেগে আছে। এরপর বলছে আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। তাহলে খেয়াল করো, এখান থেকে এমসিকিউ আসবে যে আমার শরীরে কিসের সুবাস? কোন পারফিউমের সুবাস না, মাটির সুবাস তোমরা দেখতে পাবা। মাটির কাছাকাছি মানুষ, গ্রামের একজন কৃষক, একজন শ্রমিক, তার কাছে গেলে যে সারাদিন খেতে কাজ করে, জমিতে কাজ করে, তার কাছ থেকে তুমি মাটির গন্ধ পাবা। বলছে আমার মধ্যে এরকম মাটির সুবাস পাওয়া যায়। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নয়। দুপাশে ধানের খেতে সরু পথ, অর্থাৎ ধান ক্ষেতটা তোমরা দেখবা যে ধান ক্ষেতগুলো এরকম হয় এবং মাঝখানে এরকম সরু কি থাকে, পথ থাকে। তো বলছে দুপাশে ধান ক্ষেত, সরু পথ, হ্যাঁ, সামনে দুদু নদীর কিনারা। এরপর তিনি বলতেছেন যে গ্রামে যে নদী থাকে, সেই নদীর যে কিনারা, সেই কিনারার কথা বলছেন। আমার অস্তিত্বে গাথা, অর্থাৎ এই ধান ক্ষেতের সরু পথ, অথবা তুমি নদীর কিনারের কথা বলো, এগুলো আমার অস্তিত্বের সাথে গেথে আছে, অস্তিত্বের সাথে মিশে আছে। আমি এই উদাও নদীর মুগ্ধ এক অবোধ বালক, অর্থাৎ আমি এই নদীরই একজন অবোধ বালক। অবোধ বালক বলতে যার মধ্যে বোধ নাই, ঠিক আছে, আমি এরকম একজন বালক। তো বুঝতে পারতেছো লেখক এই কবিতাটা কি বুঝাতে চেয়েছেন? কবির এটাই বুঝাতে চেয়েছেন তিনি প্রকৃতির মাটির কাছাকাছি থাকা মানুষ, তিনি দূরের কেউ নয়। চলো এবার আমরা একটু বোর্ডের কোশ্চেন গুলো সলভ করি। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি, আমাদের এখানে ঢাকা বোর্ড 2025 প্রশ্ন এসেছে। প্রশ্ন বলছে খোদার কসম আমি ভিনদেশী প্রতীক নয়, আমি কোনো আগন্তুক নয়। কবির এই বলিষ্ঠ উচ্চারণের চেতনায় সক্রিয় ছিল কি ছিল? ধর্মবিরুতা না, এখানে আসলে ধর্মের কোনো প্রসঙ্গই আসে নাই। প্রকৃতি প্রেম, স্বদেশ প্রেম, সাম্যবাদ, তো এগুলো কোনোটাই হবে না। আমরা বুঝতেই পারতেছি যে কবি এখানে আসলে বুঝাতে চেয়েছেন তার স্বদেশ প্রেম, অর্থাৎ স্বদেশের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা তিনি এখানে বুঝাতে চেয়েছেন। এরপরে বলছে যে আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে, এই চরণের সাথে কোন চরণের মিল রয়েছে, কোন কবিতার সাদৃশ্য রয়েছে? তাহলে উত্তর হচ্ছে আমি কোনো আগন্তুক নই। কেন? আমি তোমরা লাইনটা ভালো করে খেয়াল করো। আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে, অর্থাৎ এদের মধ্যে তুমি আমাকেই পাবে। তো আমরা বুঝতে পারতেছি কবি বলতেছেন যে আমি যেখানেই থাকি আমাকে তুমি এই জনপদের মধ্যেই পাবে। ওকে, সো এটা হচ্ছে আমি কোনো আগন্তুক নয় এই কবিতা। আমি কোনো আগন্তুক নয় কবিতার কার ছায়ায় জ্যোৎস্নার চাদরে ঢাকা ছিল? এখানে বলছে বাঁশবাগান, বলছে জারুল, বলছে নিশিন্দা, ওর উপর বলছে জামরুল। উত্তর হচ্ছে নিশিন্দা। আমরা দেখেছি যে জ্যোৎস্নার চাদরে নিশিন্দার কথা তিনি বলেছেন। কবিতার লাইনগুলো ভালো করে খেয়াল করলে জানতে পারবা। এরপর বলছে আমি কোনো আগন্তুক নয় কবিতায় কোনটি কবির অস্তিত্বে গাথা? তাহলে মাটির সুবাস, ধানের মঞ্জুরি, নদীর কিনারা, তারপর হচ্ছে জমিনের ফুল। তাহলে এখানে কবি বলছে যে কবির অস্তিত্বে গাথা কি? একটু আগে আমরা যদি একটু কবিতার লাইনগুলো যদি দেখাই, তোমরা কবিতার লাইনগুলো না বুঝলে আসলে ভালো করে বুঝতে পারবা না। তো খেয়াল করো, আমরা যদি দেখি যেখানে বলছে যে সামনে দুদু নদীর কিনারা, এই যে দেখো নদীর কিনারা, তারপর বলছে যে কি আমার অস্তিত্বে গাথা। তাহলে বুঝতেই পারতেছো এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে নদীর কিনারা। ওকে, উত্তর হচ্ছে কি নদীর কিনারা, কবির অস্তিত্বে গাথা। আমি কোনো আগন্তুক নয় কবিতায় কবির গায়ে লেগে আছে কি লেগে আছে? এটা আসছে ঢাকা বোর্ড 2024। তাহলে বুঝতে পারতেছো কবির গায়ে কি লেগে আছে? কবির গায়ে লেগে আছে মাটির সুবাস, মাটির সুবাস লেগে আছে, যেটা হচ্ছে সঠিক উত্তর। এরপর বলছে এই বলে মোর নাম খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। পাঙ্গুক্তির ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি? বুঝতে পারতেছো বলতে যে এই বলে মোর নাম খ্যাত হোক, মানে আমার নাম প্রসিদ্ধ হোক, আমার নাম বিখ্যাত হোক, কোনটা বলে? যে আমি তোমাদেরই লোক। তাহলে কি আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে না, এটা হবে না। এরপর বলছে আমি অধীর আগ্রহে প্রতীক্ষা করেছ তোমার জন্য, বুঝতে পারতেছো এই যে এই চরণের সাথে মিল আছে। খোদার কসম আমি ভিনদেশী প্রতীক নয়, অর্থাৎ আমি তোমাদেরই লোক, আমি বিদেশি কোনো মানুষ না, আমি হঠাৎ উপস্থিত হওয়া কোনো মানুষ নেই। চরণের সাথে এটাই মিলে, সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেনটা আসছে দিনাজপুর বোর্ড 2024। এরপর বলছে আমি কোনো আগন্তুক নয় কবিতার সাজাত্য বোধ প্রকাশ পেয়েছে, অর্থাৎ স্বজাতি বোধ, স্বজাতির প্রতি ভালোবাসা, এটি কোনটির মাধ্যমে প্রকাশ পেয়েছে? আমি তার চিরচেনা স্বজন একজন। এরপর বলছে তারা জানে আমি কোনো অনাত্মীয় নয়, খোদার কসম আমি ভিনদেশী প্রতীক নয়, আমি এই উদাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। তো বুঝতেই পেরেছো এখানে যেহেতু বলছে যে সাজত্য বোধ, তার মানে উত্তর হচ্ছে আমি তার চিরচেনা স্বজন একজন, এটাই হবে আমাদের সঠিক উত্তর। এরপরের প্রশ্ন আমরা দেখি, আমি ছিলাম এখানে, কবি এখানে বলতে কি বুঝাতে চেয়েছেন? তাহলে কোথায়? স্বদেশকে বুঝিয়েছেন। এইখানে বলতে কবি স্বদেশকে বুঝিয়েছেন। এরপরের প্রশ্ন বলছে মাটিতে আমার গন্ধ, এরপর বলছে আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস, এই চরণে কবি কোন মনোভাব প্রকাশ পেয়েছে? তাহলে উত্তর হচ্ছে দেশপ্রেম, এরপর হচ্ছে মর্তপ্রীতি, এরপর হচ্ছে নিঃস্বর্গ প্রেম, আত্মতৃপ্তি। তাহলে উত্তর হচ্ছে দেশপ্রেমটা এখানে আসলে প্রকাশ পেয়েছে, যে মাটির মধ্যে কবির গন্ধ এবং এই স্নিগ্ধ মাটির সুবাস। ওকে,
এরপর বলছে আমি কোনো আগন্তুক নয় কবিতায় উল্লেখিত মাছরাঙা কোন গাছে বসে আছে। তাহলে আমরা এটা পড়েছি, বলেছি যে ডুমুর গাছে বসে আছেন। এরপরে প্রশ্ন বলছে আমি কোন আগন্তুক নয় কবিতায় কোন মাসের উল্লেখ রয়েছে। এটা তোমাদেরকে আমি ক্লাসেই বলেছি যে উত্তর হচ্ছে কার্তিক মাসের কথা উল্লেখ আছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমাদের আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের এই চমৎকার ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিয়ে দিবা। সো আমাদের ক্লাসগুলো হবে ইনশাল্লাহ তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র যতগুলো টপিক আছে সবগুলো টপিকের উপরে আমরা এরকম চমৎকার চমৎকার ক্লাস তোমাদেরকে দিব, এবং কথা দিচ্ছি যে আমার ক্লাসগুলো করার পরে তোমার আর কোথাও কোনো ক্লাস করতে হবে না। সো তোমরা অনেকেই আমার এসএসসি তে তোমরা কন্টেন্ট চেয়েছো, ভাই আপনার কেন ক্লাস নাই, আপনার কেন কোর্স নাই। সো এতদিন আসলে সময় ব্যাপারটা আমি চেয়েছিলাম যে যথেষ্ট সময় নিয়ে তোমাদের জন্য কাজ করবো এবং এমন কিছু কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসবো যেটা আসলে অনলাইনে তোমরা পাবা না। তো এরই ধারাবাহিকতা ইনশাল্লাহ আমার সেই মিশন শুরু হয়ে গেছে। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আরো অনেক দূর তোমাদের জন্য কাজ করতে পারবো, এবং এমন এমন কন্টেন্ট এমন ভাবে তোমাদেরকে পড়াবো যে তোমাদের আর কোথাও যাওয়া লাগবে না। বাংলা প্রথম দ্বিতীয় পত্রের জন্য অনলি তানভীর ভাইয়ের কাছে আসলেই তোমরা সবকিছু সমাধান পেয়ে যাবে ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।